দেশে দেশে লকডাউন শিথিলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হওয়ার শঙ্কা। করোনায় মৃত্যু ছাড়ালো 1,70,000। দুঃসময়েও মানুষের পাশে নেই অনেক জনপ্রতিনিধি। কঠোর সমালোচনা বিশিষ্টজনদের। সরকারের ওপর দায় চাপিয়ে নির্ভর বিএনপি। করোনা চিকিৎসায় চালু হচ্ছে আরো 5 বিশেষায়িত হাসপাতাল। সেবা দিতে প্রস্তুত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। করোনা রোগীও ভর্তি শুরু। অঘোষিত লকডাউনে খাবারের অনিশ্চয়তায় রাজধানীর নিম্ন আয়ের মানুষ। ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব লঙ্ঘিত হচ্ছে। সংক্রমণ ছড়ানোর শঙ্কা। অনলাইনে চলছে বাজেট প্রণয়নের প্রস্তুতি। প্রাক বাজেট আলোচনা হতে পারে ভিডিও কনফারেন্সে। অন্তর্বর্তীকালীন বাজেটের চিন্তা। একদিনে করোনা আতঙ্ক, অন্যদিকে খাবারের অভাব। সৌদি প্রবাসী শ্রমিকদের মানবেতর জীবন চাইছেন সরকারের সহযোগিতা। এবং করোনার থাবায় বিশ্ব ক্রীড়াঙ্গন। 2021 সালেও সম্ভব নয় টোকিও অলিম্পিক আয়োজন। শঙ্কার খবর দিলেন জাপানি বিশেষজ্ঞরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরোধীন সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। বিস্তারিত। দেশে দেশে লকডাউন শিথিলের কারণে কোভিড-19 পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেড্রোস অ্যাডহানম ঘেব্রেইয়েসুস। তিনি বিশ্বকে সতর্ক করে বলেন, মারাত্মক এই ভাইরাস ঠেকাতে হবে। এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 1,70,000 ছাড়িয়েছে। আক্রান্ত ছাড়ালো 24,81,000। সুস্থ হয়েছেন 6,46,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন 2,000 মানুষ। এ নিয়ে মোট 42,489 জনের প্রাণহানি ঘটেছে। এদিকে ফ্রান্সের মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়ে গেলেও আশার আলো দেখছে ইউরোপ। ইতালিতে গত 24 ঘন্টায় কমেছে সংক্রমণ। একদিনে দেশটিতে করোনায় মারা গেছেন অন্তত 454 জন, যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম। স্পেনে কমেছে মৃত্যুর হার। ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। সোমবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে 450 জনের। এদিকে করোনায় চীনকে দায়ী করে 13,000 কোটি পাউন্ড ক্ষতিপূরণ চেয়েছে জার্মানি। একই কারণে এরই মধ্যে চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। করোনা ভাইরাস মহামারীর কারণে চাহিদা কমায় তীব্র চাপের মুখে পড়েছে বিশ্ব জ্বালানি তেলের বাজার। ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের বাজারে নেমে এসেছে ধস। মার্কিন ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম শূন্যের নিচে চলে গেছে। গত 20 বছরের মধ্যে তেলের দাম সর্বনিম্নে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি সম্পর্কে জানাতে নিউইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানুর রহমান। সুলতানুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিস্থিতি এবং সেখানকার বাংলাদেশিরা কেমন আছেন এবং বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন সেখানকার। আমেরিকার এখন অধিকাংশ স্টেটেই দেশ সচল করার পক্ষে বিক্ষোভ চলছে। মানুষ রাস্তায় নেমে এসেছে অনেকেই। বিশেষ করে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। তারা বলছেন যে এভাবে অবরুদ্ধ থাকা তাদের ব্যক্তি স্বাধীনতার জন্য হস্তক্ষেপ। তারা এটা মানতে চাইছেন না। এর আগে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন যে কিভাবে তিনি দেশ সচল করতে চান। এভাবে অবরুদ্ধ থাকলে দেশের যে অর্থনীতির যে ক্ষতি হচ্ছে সেটি সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাবে। তিনি তার টুইটে তার প্রতিদিনকার যে ব্রিফ থাকে করোনা ভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্সে, সেখানেও তিনি এই বিক্ষোভকারীদের আসলে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং অধিকাংশ স্টেটেই আপনি বলতে পারেন এখন বিক্ষোভকারীরা রাস্তায় এবং তারা কোনো সামাজিক দূরত্ব সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের যেই নির্দেশনা রয়েছে সেটিও তারা মানছেন না। আর এরকম একটি অবস্থায় টাস্ক ফোর্সের যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর অ্যান্থনি ফাউচি, তিনি খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ তাড়াহুড়ো করে যদি জনজীবন সচল করার চেষ্টা করা হয় তাহলে সে খুবই আত্মঘাতক হবে, তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আপনি জানেন যে এরই মধ্যে প্রায় 42,000 মানুষ মারা গেছে এবং আক্রান্ত 7 লাখেরও বেশি। এরকম একটি অবস্থায় বিশ্লেষক যারা রয়েছেন জনস হপকিন্স ইউনিভার্সিটি সহ বড় বড় বিশ্ববিদ্যালয় যারা ভাইরাসটির গতি পর্যবেক্ষণ করছে, তারা বলছেন যে একবারে ব্যাপক হারে গণহারে পরীক্ষা করে যারা আক্রান্ত তাদেরকে বিচ্ছিন্ন করা, আর যারা আক্রান্ত নয় তারা যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে না এগুলে আসলে
ভাইরাসটিকে আর নিয়ন্ত্রণে রাখা যাবে না। এখন পুরো আমেরিকাতে আগের তুলনায় আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা কমতির দিকে। তবে যে ধরেন নিউ ইয়র্ক সবচেয়ে হটস্পট, এখানে এখন কমতির দিকে। গত রোববার গত 24 ঘন্টায় সবচেয়ে কম সংখ্যক মানুষ মারা গেছে, তাও 478 জন। এরকম একটি অবস্থায় নিউ ইয়র্ক স্থিতিশীল হচ্ছে, কমতির দিকে যাচ্ছে, অন্যান্য অনেক স্টেট কিন্তু বাড়ছে। আবার একদম প্রথম যখন আমেরিকায় সিয়াটলে শুরু হয়েছিল, তখন সেই সিয়াটল কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় ব্যাক করতে শুরু করেছে। কিন্তু এক একটা স্টেটের সঙ্গে আরেকটা স্টেটের যে সম্পর্ক, সেটি পুরো লকডাউন করে তো করা সম্ভব নয়, যে কারণে সারা দেশকে স্থিতিশীল অবস্থায় এনে গণহারে পরীক্ষা করে আসলে জনজীবন সচল করার পরামর্শ দেয়া হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা মানতে চাচ্ছেন না। এরই মধ্যে আপনি জানেন যে 22 মিলিয়ন মানুষ বেকার রয়েছে, জনজীবন সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে দারুণ সংকটে পড়েছে। এই বাস্তবতা যেমন সত্য, তেমনি ভাইরাসটি আবার ফিরে আসার আশঙ্কা রয়েছে। ফলে ভাইরাসটির প্রতিষেধক যতদিন পর্যন্ত আবিষ্কার না হয়, ততদিন পর্যন্ত আসলে জনজীবন হঠাৎ করে তাড়াহুড়ো করে সচল করার চেষ্টা খুবই আত্মঘাতীমূলক মনে করছেন। এর মধ্যে আমেরিকায় বিভিন্ন রকম জনমত জরিপ হচ্ছে, তাতে করে প্রায় 66% মানুষ, মানে 2/3 মানুষ উদ্বিগ্ন যে প্রক্রিয়ায় দেশ সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে বাংলাদেশি কমিউনিটিতে প্রতিদিনই আসলে মৃত্যুর খবর আমরা পাচ্ছি। সেদিকে আসলে এইরকম একটা অবস্থায় কেউই ভালো নাই। এবং আমাদের প্রবাসীদের জানেন যে এমনিতেই দেশ থেকে বিচ্ছিন্নতা, অনেকের পরিবার স্বজন থেকে বিচ্ছিন্ন, এরকম একাকী এক যুদ্ধকর অবস্থার মধ্যে থাকা, এবং যখন প্রিয়জনের মৃত্যু হয় তাতে সবাই সামিল যখন হতে পারে না, সেই বেদনার ভাবও তাদেরকে বইতে হচ্ছে। এই অবস্থায় যেহেতু বিক্ষোভকারীরা পথে নেমেছে, আমাদের কমিউনিটিও বেড়েছে সংখ্যা। অনেকে মনে করছেন যে যেহেতু আমরা বাংলাদেশের মানুষরা একটু পরস্পরের কাছাকাছি থাকতে পছন্দ করি, সেই কারণে যখন সত্যি এখন দ্রুততার সঙ্গে জনজীবন সচল করা হয়, তার একটি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিক থেকে কমিউনিটি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা উদ্বেগও জানাচ্ছেন। আকাশ, আপনাকে ধন্যবাদ, আপনি নিরাপদে থাকবেন। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুলতানুর রহমান। তিনি জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থা। স্পেনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। দেশটির সর্বশেষ খবর জানিয়েছেন প্রবাসী সাংবাদিক শাহাদুল সুহেদ। রোগীর সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 20,000। বর্তমানে দেশটি দ্বিতীয় মেয়াদের জরুরি অবস্থায় রয়েছে, যার মেয়াদ শেষ হওয়ার কথা আগামী 26 এপ্রিল। কিন্তু অবস্থা নিয়ন্ত্রণে না আসায় সরকার আগামী 9 মে পর্যন্ত জরুরি অবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে এক্ষেত্রে অনেকগুলো বিষয় আসতে পারে শিথিলতা, এমনটি জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী 27 এপ্রিল থেকে শিশুদের একটি নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হওয়ার সুযোগ করে দেওয়া হবে। তবে স্বাস্থ্যনীতি মেনে চলার সর্বোচ্চ পরামর্শ দিচ্ছে সরকার। এদিকে জরুরি রাষ্ট্রীয় সতর্কতা জারির পর থেকে স্পেনের অর্থনীতি অনেকটা ধসে পড়েছে। জরুরি অবস্থার কারণে স্পেনে গত মার্চ মাসের শেষের দিকে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 35,48,312 জনে। জরুরি অবস্থার কারণে কাজ হারানো নাগরিকরা স্পেন সরকারের ঘোষণা অনুযায়ী সম্মানের 70% অর্থ পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অধিকাংশরাই সেই অর্থ পাননি। স্বভাবতই অন্যান্য নাগরিকদের মতো স্পেন প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন চরম অর্থনৈতিক সংকটে। বিশেষজ্ঞরা মনে করছেন অর্থনৈতিক মন্দার প্রভাবে পড়ে বন্ধ হয়ে যেতে পারে স্পেনের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। স্পেনের বাৎসরিক রাজস্ব আয়ের শতকরা 15% আসে পর্যটন খাত থেকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পর্যটন খাত ধসের কারণে এখানকার বাংলাদেশিরা যারা পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত, তারা চোখে মুখে অন্ধকার দেখছেন। করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে ইউরোপের দেশ ইতালিতে। সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে কমতে শুরু করেছে। কোভিড-19 প্রকোপ কমতে শুরু করায় নাগরিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আক্রান্ত রোগীর সংখ্যা দিনের দিন কমতে শুরু করায় বিভিন্ন জায়গায় লকডাউন শিথিল করা হচ্ছে। এদিকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। কোভিড-19 ফলে যে সকল অবৈধ অভিবাসী রয়েছেন তাদেরকে বৈধতা দেওয়া হতে পারে বলে এমন একটি ঘোষণা শোনা যাচ্ছে।
সেক্ষেত্রে ঘোষণা আসলে অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবে। বৈধ হলে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে সেসব অবৈধরা। এদিকে ইতালিতে সর্বমোট 8 জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। নতুনভাবে প্রবাসী বাংলাদেশিদের করোনা আক্রান্ত হওয়া বা মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। তবে প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে রয়েছে আর্থিক সংকটে। বাংলাদেশে করোনা সংক্রমণের 1.5 মাসের মাথায় মৃত্যু 100 ছাড়ালো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছে গত 24 ঘন্টায় নতুন সংক্রমণ 492 জন, যা একদিনই এ যাবৎকালের সর্বোচ্চ। নতুন 10 জন মিলিয়ে মৃত্যুবরণ করেছেন 101 জন। আর নতুন সংক্রমণ সবচেয়ে বেশি গাজীপুরে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় 18 মার্চ। তার পরের কয়েকদিন মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম ছিল, কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেই সংখ্যা বেশিরভাগ দিনই 2 অঙ্কের ঘরে, যার সবশেষ পরিণতি মোট মৃত্যু পৌঁছালো 3 অঙ্কের ঘরে। আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি 2779টি নমুনা এবং এ পর্যন্ত আমরা পরীক্ষা করেছি 26,604টি নমুনা। যে নমুনা আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি তার মধ্যে শনাক্ত হয়েছে 492 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু 101 জন। মোট মৃত্যুর দিক থেকে এখনো এগিয়ে আছে ঢাকা, তবে নতুন সংক্রমণ ক্ষেত্র তৈরি হয়েছে গাজীপুর। গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় 20% কাছাকাছি। অনলাইন ব্রিফিংয়ে অংশ নিয়ে কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক মাস্ক ও পিপিই নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব দেন। যারা এই ধরনের মাস্ক বাংলাদেশে সরবরাহ করেছেন, সিএমএসডি তাদের কোনোভাবেই তাদেরকে কার্যাদেশ প্রদান করেন নাই। আমি বিনীত অনুরোধ জানাবো যে কোনো ধরনের বানোয়ার তথ্য দিয়ে বিভ্রান্ত না করে আমাদের যে কোভিড সংক্রমণের মোকাবেলায় যে আমরা নেমেছি যথাযথভাবে এই যাত্রাটাকে সুগম করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। করোনা ভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2948 জন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনার অবরুদ্ধ সময়ে যে কোনো মূল্যে উৎপাদন সচল রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর জন্যই বড় মৌসুমে ধান কাটতে যাওয়া কৃষি শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন করার নির্দেশও দিয়েছেন তিনি। গাজীপুর জেলা প্রশাসকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে এখনই পোশাক শিল্প খোলার সিদ্ধান্ত দিতে চায় না সরকার। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে গতকাল তিনি এসব কথা বলেন। শাহলী জয়ের রিপোর্টে বিস্তারিত। করোনা সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্স। করোনা মোকাবেলায় জনসচেতনতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সরকার প্রধান বলেন, জনগণ সচেতন থাকলে করোনার সংক্রমণ কম হবে। সংকটের এই সময়ে কৃষি উৎপাদন অব্যাহত রাখার উপর গুরুত্ব দেন তিনি। যেহেতু যোগাযোগ ব্যবস্থা এখন বন্ধ, সেজন্য যাতায়াতে অসুবিধা। ইতিমধ্যে আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সশস্ত্র বাহিনী যারা দায়িত্ব নিয়োজিত তাদেরকে আমি বলবো যে যারা এই ধান কাটতে যাবে তারা যেন যেতে পারে সেই ব্যবস্থাটা তাদের জন্য করতে হবে। করোনার মধ্যেই কিছুদিন আগে ঢাকায় গার্মেন্টস শ্রমিকদের যে ব্যাপক সমাগম হয়েছিল তা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গতবার যেমন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো, আমি মনে করি যেটা কোনো মতে ঠিক হয়নি এবং তাদের এই আসা যাওয়ার যে কষ্টটা তারা পেয়েছে, আবার তারপর দিনই বলছে চলে যাও, তাহলে তাদেরকে আনতে হলে আনার ব্যবস্থা করতে হবে, আবার তাদের থাকার ব্যবস্থা করতে হবে এবং তার জন্য সেই স্বাস্থ্য বিষয় সুরক্ষা রেখে যেন থাকতে পারে, তাহলে তারা এটা চালু করতে পারবে। ভিডিও কনফারেন্সে গাজীপুরের জেলা প্রশাসক জানান, এ মাসের 25 তারিখে সেখানকার কিছু গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার অনুরোধ করেছে বিজিএমইএ। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত কারখানা খোলা যাবে না। আমাদের চিন্তা করতে হবে যে এটা ওই 24 বা 25 তারিখ থেকে এটা চালু করা ঠিক হবে কিনা, কি পরিমাণ এখানে রোগী আছে বা এটা পরীক্ষা করে কতজন শনাক্ত হয়েছে সেই বিষয়গুলি আগে জানতে হবে। প্রধানমন্ত্রী জানান, আসন্ন রমজানে বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখবে সরকার। যেহেতু এখন আমাদের মন্ত্রণালয়ের কাজগুলি অনেকটা সীমিত হয়ে গেছে, আমি বিভিন্ন এক একটা জেলা এক একজন সচিবকে দায়িত্ব দিয়েছি যে এই ত্রাণ এবং স্বাস্থ্য সুরক্ষার কাজগুলি যথাযথভাবে হচ্ছে কিনা তারা সেই সমস্ত জেলায় খোঁজখবর নেবেন
শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়লেও এখনও সচেতন নয় মানুষ। প্রতিরোধে ঘরে থাকার ছুটি বাস্তবায়নে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে সক্রিয় থাকলেও নানা অজুহাতে ঘরের বাইরে আসছে তারা। এ ব্যাপারে আরও তথ্য জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সাভার থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা এবং সাথে আরও অনেকেই থাকবেন। আমরা একে একে তাদের সাথে যুক্ত হব। আমরা প্রথমে যুক্ত হচ্ছি সাভার থেকে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, গাজীপুরকে নতুন সংক্রমণ ক্ষেত্র বলা হচ্ছে, কেন সেখানে করোনা রোগী বাড়ছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি যেমনটি বলছিলেন, আমি একটি আশুলিয়াতে একটি কাঁচা বাজারে রয়েছি। সেখানে কিন্তু যে বাজারটির একটু চিত্রটাই কিন্তু অন্যরকম দেখলাম। সেখানে কিন্তু যে মানুষের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি, সেটা কিন্তু আসলে এই বাজারটি কিন্তু একটি তার উদাহরণ। এবং আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, তারা কিন্তু সেখানে কিন্তু স্প্রে করছে। এখানে যারা স্প্রে করছে এবং এইখানে যে বাজারটি, তারা কিন্তু বিভিন্ন সচেতনার জন্য তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। এখানে যে বাজারটি রয়েছে একটু মডেল হিসেবেই আসলে বলতে চাই। আসলে কাঁচা বাজারগুলিতে মানুষ কিন্তু প্রচুর লোকজন থাকে, তারা কিন্তু বাজারে আসছে এবং যে লকডাউন তারা কিন্তু মানছে না। এবং বাজারগুলিতে যেরকম পরিস্থিতি, সেরকম আপনি দেখছেন যে লোকজন কিন্তু তারা কাজ করছে। এবং এই অঞ্চলটি হচ্ছে একটি সবসময় তারা বাজারটাকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে। আসলে কতটুকু তারা রাখতে পারবে বা কতটুকু তারা কাজ করতে পারবে, সেটা আসলে দেখার বিষয়। আমি একটু গাজীপুরের কথা বলতে চাই যে গাজীপুর কিন্তু এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে এবং যে গাজীপুরের যে এখন কিন্তু সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। যেহেতু এটা শিল্প অঞ্চল, সেই শিল্প অঞ্চলের লোক কিন্তু আপনি দেখছেন যে তারা সেই বাজারগুলি রয়েছে এবং সবচেয়ে গাজীপুরের যে কাপাসিয়া এলাকায় হচ্ছে একটি ডেঞ্জারাস জোন হিসেবে পরিচিত রয়েছে। কারণ হলো ওই অঞ্চলটি হচ্ছে এখন নারায়ণগঞ্জ থেকে নৌপথে আসার একটি সুযোগ এবং সেই জায়গা থেকে কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। আমি একটু কথা বলতে চাই যে এখানে যাদের সঙ্গে একটু রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা এই বাজারটা নিয়ে এবং গাজীপুরে তো আপনি দেখছেন দিন দিন অনেক রোগীর সংখ্যা বাড়ছে, সেই ক্ষেত্রে কি করছেন আপনারা? তো এখানে যে অবস্থা আছে সেটা সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজটা হচ্ছে। আর যতটুকু সম্ভব চেষ্টা করছি সবাই, এলাকার ছাত্রলীগে যারা আছে এখানে সবার নিজ দায়িত্বে 24 ঘন্টা যতক্ষণ বাজারটা থাকে ততক্ষণ তারা থাকছে এবং থেকে এখান থেকে যেভাবে পারছে যাতে কোনোভাবে মানুষের সামাজিক দূরত্বটা বজায় থাকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গাজীপুরে তো এ পর্যন্ত 2 জন মারা গেছে, 269 জন আক্রান্ত হয়েছে করোনায়। কি আপনারা কিভাবে আসলে দেখছেন এই শিল্প অঞ্চল? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশে যে করোনা মহাপরিস্থিতি দাঁড়িয়েছে, সেই জন্য আমরা আমাদের এই বাজারকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে, আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি এখানে স্বেচ্ছাসেবক একটি সংগঠন ছাত্রলীগের কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে প্রতিনিয়ত তত্ত্বাবধান করে যাচ্ছি এবং মানুষের যত জনসচেতনতা সৃষ্টির জন্য প্রতিনিয়ত যত পদক্ষেপ আছে আমরা সর্বোচ্চ এনে পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সড়কপথ, রেলপথ এবং সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র করোনার পরিস্থিতি রোধ করার জন্য, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এখন সর্বোচ্চ মহামারী ধারণ করেছে যে বাংলাদেশের বাজারটুকুতে, সেই বাজারটুকু বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন সেই জায়গায় পুরো নজরদারি করে। আমাদের যে বাজারটা আমরা সমস্ত ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছিল যে তারা কিন্তু সবাই আসলে বাজারটা, একজন বাজারে আসলে সঙ্গে 5 জন আসে, যার কারণে এই বাজার থেকে কিন্তু করোনা আক্রান্ত বেশি হতে পারে বলে ধারণা করছে। এবং এখানে যারা গাজীপুরের যারা সিভিল সার্জন তারা কিন্তু বলেছেন যে এই যে আক্রান্ত সংখ্যা যে দিন দিন গাজীপুরে বাড়তে শুরু করেছে, সেটা কিন্তু যে প্রতিরোধ করতে তারা মানুষের মধ্যে কিন্তু আসলে এটা সরাচ্ছে এবং যে সংক্রমণ, যে সামাজিক যে দূরত্ব, সেটা কিন্তু মানছে না। এই ছিল আমার কাছে সাভার থেকে আশুলিয়ার বাজারের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে। দর্শক, এছাড়াও আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন জয় এবং ফরিদপুর থেকে সোহাগ। আমরা চট্টগ্রামের খবর জানবো। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, করোনা ঠেকাতে ঘরে থাকার নির্দেশনা ও স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছেন বন্দরনগরের মানুষ, এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং সেখানকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছেন কিনা, কেমন যাচ্ছে তাদের দিনকাল? ধন্যবাদ আকাশ। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন যেখানে করোনার ভয়াবহ রূপ দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। এমনকি এই পর্যন্ত
6 জনের মৃত্যু হয়েছে, প্রায় কিন্তু আমরা গতকালও কিন্তু আমরা দেখেছি আরেকজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে এক শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। একই সাথে কিন্তু আসলে আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন জনস্রোত কিন্তু কোনোভাবে থামানো যাচ্ছে না। বিভিন্ন অলিগলি ঘুরে যেমনটা আমরা দেখেছি, সেই অলিগলি আপনি যে আমাদের ক্যামেরার মাধ্যমে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পাচ্ছেন কিন্তু আসলে যে মানুষ কিন্তু যে ঘরে থাকা যে নির্দেশনামা রয়েছে সেই নির্দেশ কিন্তু মানা হচ্ছে না। সকাল থেকে কিন্তু আসলে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে তারা বের হয়ে এসছেন, এমনকি যে পরিবহন আসলে যে গণপরিবহন খুব একটা কম দেখা গেলেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রিক্সা এমনকি অন্যান্য পরিবহনগুলি কিন্তু আসলে যে চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়কের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা রয়েছে এখানে আসলে দিনমজুর যারা আছেন তারা কিন্তু আসলে ঘরে থাকতে পারছে না, তাদের কিন্তু বের হয়ে আসতে হচ্ছে। কিন্তু আমরা দেখানোর জন্য চেষ্টা করছি, আপনি দেখতে পাচ্ছেন যারা দিনমজুর রয়েছে তারা কিন্তু সকাল থেকে কিন্তু বের হয়ে এসেছেন, কাজের সন্ধানে কিন্তু তারা বের হয়ে এসেছেন। এমনকি দিনমজুর যারা আছেন তারা বলছিলেন সকাল থেকে তারা বসে থাকলে কিন্তু আসলে যে কাজ পাওয়ার কথা রয়েছে সে কাজও কিন্তু পাচ্ছে না। এমনকি যে ত্রাণের কথা রয়েছে কিন্তু তাদের হাতে এখনও পর্যন্ত সে ত্রাণও কিন্তু তারা পৌঁছেনি বলে আমাদেরকে জানিয়েছে। মানুষকে সচেতন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সকাল থেকে কিন্তু মাইকিং শুরু করেছেন, এমনকি সেনাবাহিনীর টহল যেটা রয়েছে সেই টহলে কিন্তু তারা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। এবার যাচ্ছি ফরিদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ফরিদপুরে করোনা পরিস্থিতি আমাদের জানাবেন এবং মানুষকে দিক নির্দেশনা মানছেন কিনা সেখানকার। ধন্যবাদ আকাশ। আপনি যেমনটি শুনছিলেন যে চট্টগ্রাম এবং সাভারের জনগণ কিন্তু সরকারি নিষেধাজ্ঞা কিন্তু মানছেন না, ঠিক এমন চিত্র ফরিদপুরে রয়েছে। ফরিদপুরে সরকারি যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ কিন্তু মানছেন না তারা। এই অঘোষিত লকডাউনকে উপেক্ষা করে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাটবাজারে মানুষজন চলে এসেছে। তো এখন ফরিদপুরে হালকা বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, যার ফলে কিন্তু কিছুটা লোক সংখ্যা কম দেখা যাচ্ছে। তাছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হাটবাজারগুলোতে কিন্তু অনেক লোকের সমাগম আছে। তারপরে আপনাকে যদি একটু দেখায় যে শুধু সাধারণ জনগণের সাথে সাথে কিন্তু এখানে নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু এই রাস্তায় বের হয়ে এসেছেন দুমুঠো খাবারের আশায়। তারা বলছেন যে এখানে যদি আমরা ঘরে বসে থাকি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পেট চলবে না, আমাদের সংসারের অনেক লোক আছে, সেই জন্যই কিন্তু তারা ঘরে বের হয়ে এসেছেন, আমরা এমনটাই কিন্তু জানতে পেরেছি। বিশেষ করে দিনমজুর রিক্সা চালক এরাই কিন্তু সবচেয়ে বেশি মাঠে রয়েছে এবং তারা রাস্তায় নেমে এসেছে। তাছাড়াও যে সাধারণ জনগণ আছে তারাও কিন্তু এই ফরিদপুর শহরের এই অঘোষিত লকডাউন উপেক্ষা করেই তারা বাজারে চলে এসেছেন, তারা কিন্তু ঘরে মোটেও থাকতে চাচ্ছেন না। তো এই বিষয়ে জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদাই চেষ্টা করছে তাদের ঘরে ফেরানোর জন্য, তারপরেও তারা কিন্তু ঘরে ফিরছে না। তো আকাশ, সর্বশেষ আমার কাছে এই পর্যন্ত ছিল করোনার পরিস্থিতি। চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা করোনা পরিস্থিতি জানছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন বিভিন্ন জেলার সহকর্মীরা জয়, নাজবুল হুদা এবং খায়রুজ্জামান সোহাগ। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের থাকা ও যাতায়াতের ব্যবস্থা করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জরুরি নির্দেশনা স্বাস্থ্যসেবা বিভাগ থেকে ডিসিদের কাছে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল বা কেন্দ্র, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের পরিবহনের জন্য যানবাহন, রোগীদের জন্য অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য পর্যাপ্ত সংখ্যক পিপিই, ঔষধ ও ভেন্টিলেটর এবং লাশ পরিবহনের জন্য ব্যাগ প্রভৃতি প্রস্তুত রাখতে হবে। এবার হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। মানুষের এমন দুঃসময়ে যেসব জনপ্রতিনিধি পাশে নেই, এর দায়ে রাজনীতি থেকেই তাদের বিদায় করা উচিত বলে মনে করেন বিশিষ্ট নাগরিকেরা। একই কারণে আওয়ামী লীগ, বিএনপির একাধিক নেতা, এমনকি রাজধানীর 2 জন এমপিও তাদের সহকর্মীদের এমন আচরণে অনেকটাই ক্ষুব্ধ। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। এ এক নতুন শব্দ, লকডাউন। রিক্সা চালকের রিক্সা চলে না, কুলি মুটে মজুরদের কাজ বন্ধ। যাদের জীবন দিন আনি দিন খাই বাক্যকে অনুসরণ করত, আজ তাদের জীবন যে কি দুঃসহ। এমন দাঁড়িয়ে থাকা
খাবারের প্রত্যাশায় সারি সারি হাতের এমন চাওয়াই বলে দেয় কেমন কাটছে রাজধানীর ঢাকার জীবন। আর এই সময়টায় মানুষের পাশে নেই রাজধানীর অধিকাংশ সংসদ সদস্য। দুই একজন হয়তো কিছু খাবার দিচ্ছেন, তারাও ক্ষুব্ধ সহকর্মী এমপিদের প্রতি। আমার ঢাকা শহরের আমার সংসদে যারা কলিগ আছেন, আমি তাদেরকেও বলবো এই মুহূর্তে হালাল দায়িত্ব সেটা হলো জনগণের পাশে থাকা। জনপ্রতিনিধি যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, এই মুহূর্তে জনগণের পাশে, নিম্ন আয়ের মানুষের পাশে তাদের দাঁড়ানো উচিত এবং এটা শতকরা 100%। বিরোধী দল হিসেবে বিএনপির সাফাই, তারা যেহেতু ক্ষমতায় নেই, মানুষের পাশে দাঁড়ানোর মূল দায়িত্ব সরকারি দলের নেতাদের। সরকারি কোনো বরাদ্দ না, এটা একান্তভাবে আমাদের নিজস্ব, তাদের যে সাহায্য দরকার তাদেরকে সাহায্য করো। রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের ত্রাণ, রাষ্ট্রের অর্থ সবই সরকারের নিয়ন্ত্রণে। কিন্তু অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলছেন, এখনকার অনেক সাংসদই বঙ্গবন্ধুর রাজনীতির ধারে কাছেও নেই, আওয়ামী লীগে থাকার যোগ্যতা নেই তাদের। একই মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এস.এম.এ. ফায়েজের। Political leaders, particularly the member of the parliaments, they should come forward seriously. যে জনপ্রতিনিধিরা নানান কারণে বিতর্কিত এবং অভিযুক্ত, তাদের আওয়ামী লীগে থাকা উচিত নয়, এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারাও বিবেচনা করবেন যে বঙ্গবন্ধুর হাতে গড়া দলে এই ধরনের প্রতিনিধি বা এই ধরনের মানুষ থাকা উচিত কিনা। মানুষের এই বিপদে মানুষের পাশে থাকার সুযোগ পেয়েছিলেন রাজনীতিবিদরা। হাতে গোনা দু একজন ছাড়া যেখানে কাউকে পেল না সেই ভোটার, সেই নিরন্ন মানুষ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। চিকিৎসকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করেই দেশে চালু হচ্ছে কোভিড-19-এর আরও 5টি বিশেষায়িত হাসপাতাল। এরই মধ্যে কোভিড-19 রোগী ভর্তিও শুরু করেছে বেশ কিছু হাসপাতালে। বাকিগুলো নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততা। কোভিড-19-এর রোগীরা আসবেন, সে কারণেই এই প্রস্তুতি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা মাথায় রেখেই কোভিড হাসপাতালে রূপান্তর হতে যাচ্ছে এই হাসপাতাল, জানান কমিটির সদস্যরা। KN95 মাস্ক, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু N95 মাস্ক, এবং স্ট্যান্ডার্ড পিপি। এবার যেটা আমরা দিচ্ছি সেটা স্ট্যান্ডার্ড সরঞ্জামই দিচ্ছি। সুসংগঠিত এবং চিকিৎসকদের সর্বোচ্চ নিরাপত্তা, সেই সঙ্গে রোগীর সর্বোচ্চ সেবা হচ্ছে আমাদের মোটো। নিরাপত্তার পাশাপাশি সামনে থেকে যারা কোভিড-19 রোগীদের চিকিৎসা দেবেন তাদের কোয়ারেন্টাইনের জন্য করা হচ্ছে ভিন্ন ব্যবস্থাও। 7 দিন ডিউটি করার পরে তাকে কিন্তু 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তখন উনি ফ্যামিলির সাথে যেতে পারবেন না, তাকে হোটেলেই অবস্থান করতে হবে বা আলাদা অবস্থান করতে হবে পরিবার থেকে স্বতন্ত্র। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে হোটেল সাপোর্ট সেটা দেওয়ার জন্য সরকার থেকে ব্যবস্থা করা হয়েছে, যেটা আমরা মেনটেন করছি। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের এই বৈঠক সাধারণ নয়। কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য তালিকাভুক্ত করা হয়েছে এই হাসপাতালকেও, এজন্য এখানেও চলছে কোভিড রোগীদের চিকিৎসা পরিকল্পনা। এই হাসপাতালের পরিচালক জানান, কোভিড রোগীদের চিকিৎসায় হাসপাতালের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা। আমরা ডাক্তার, নার্সদের মনোবল আরও জোরদার করার জন্য তাদের আমরা মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে সেশন করছি, এবং আমাদের প্রতিদিন তাদের আমরা ইয়োগা সেশন করছি, যেগুলির মাধ্যমে তাদের মনোবল আরও চাঙ্গা হয়। এর বাইরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালও তাদের প্রস্তুতি শেষে সেবা দেওয়া শুরু করবে কোভিড-19 রোগীদের, যেখানে রোগীদের নিরবচ্ছিন্ন সেবার প্রতিশ্রুতি দিচ্ছেন চিকিৎসকরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপকভাবে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। হাসপাতালের 23 ডাক্তার এবং 19 জন নার্স ও কর্মী সহ মোট 42 জন সংক্রমিত হয়েছেন। 13 এপ্রিল প্রথম চিকিৎসক ও সেবাকর্মীদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 16 এপ্রিল 12 জনের এবং 17 এপ্রিল আরও 10 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। রোববার আরও 13 জন চিকিৎসক এবং 7 জন নার্সের করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের সবাইকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্তদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের কোয়ারেন্টিন করা হয়েছে। এত বেশি সংখ্যক চিকিৎসক এবং সেবাকর্মী আক্রান্ত হয়ে পড়ায় প্রতিষ্ঠান হিসেবে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে মতামত চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে খুলনা মেডিকেল কলেজের 3 জন শিক্ষক করোনা আক্রান্ত হওয়ায় কলেজের একাডেমিক ভবনের প্রশাসনিক ব্লক, গেস্ট হাউস ও টিচার্স লাউঞ্জ লকডাউন করা হয়েছে। আক্রান্ত ওই 3 জন শিক্ষকই কলেজের গেস্ট হাউসে থাকতেন। সলিমুল্লাহ মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো একটা গাইনি বিভাগে এবং সার্জারি বিভাগে। সেখানে তারা কিন্তু নট কোভিড রোগীর চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন, কারণ রোগী তথ্য গোপন করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু ওটা নন কোভিড তারা চিকিৎসা দিচ্ছিলেন, সেই হিসেবে তাদের পর্যাপ্ত যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যেটাকে আমরা বলি সেই পিপি কিন্তু তারা পরিহিত ছিলেন না। প্রশাসন যেহেতু বলছেন যারা নন কোভিড চিকিৎসা দিবেন তাদের পিপির প্রয়োজন নেই, স্বাভাবিকভাবেই তাদেরকে হয়তো সেই পর্যাপ্ত মানসম্মত পিপি সরবরাহ করা হয়নি। করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে অঘোষিত লকডাউন। ফলে খাবার নিয়ে চরম অনিশ্চয়তায় রাজধানীর দুস্থ নিম্ন আয়ের মানুষ। তাদের সহযোগিতায় সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন অনেকে। সমস্যা হলো এসব ত্রাণ বিতরণে অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক দূরত্বের সতর্কতা মানা হচ্ছে না। এ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জনপ্রতিনিধিরাও। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, চলছে সরকারের অঘোষিত লকডাউন। এই পরিস্থিতিতে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ কিংবা রাজধানীর বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকা মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে মাঠে জনপ্রতিনিধিরা। লেগুনা চালাতাম, এখন যে বন্ধতে কিছু করতে পারতেছি না। রিক্সা চালাই তো রিক্সাও তো সমস্যা, যাইতে পারি না। আমি রাজমিস্ত্রি কাজ করে এই প্রথমবার পাইছি, আর পাই নাই। রাজধানীর মিরপুর 2 নং ওয়ার্ডের কমিউনিটি সেন্টার এবং 5 নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়। বাড্ডা শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল। এখানে কোনো ভোটার নাই, কিছু নাই, যে গরিব যে আছে সবাই পাবে ইনশাআল্লাহ। মাস্টারের মাধ্যমে এই 350 প্যাকেট আমরা আজকে ডিস্ট্রিবিউশন করছি। আজকে আমরা 200 লোটার মাঝে এই ত্রাণটা বিতরণ করছি। আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাধ্যমে আজকে এই ঢাকা মহানগর উত্তরে বিতরণ করছে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 28 নম্বর ওয়ার্ডে গরিব অসহায় সাধারণ মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। তবে এইসব ত্রাণ বিতরণের অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক দূরত্ব মানা হয় না। যারা বলতে পারে না তাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়ে আসতেছি। সকল সহযোগী সংগঠন মিলে আমরা এ যাবৎ প্রায় 2500 প্যাকেট খাবার 2500 পরিবারের মধ্যে আমরা বিতরণ করেছি। ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব না মানায় সরাসরি ত্রাণ বিতরণ থেকে সরে দাঁড়াচ্ছেন অনেক জনপ্রতিনিধি। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। খাবারের জন্য বাড়ছে হাহাকার, নিম্ন আয়ের মানুষ ত্রাণ না পেয়ে সড়কে নামছেন। আজ ঢাকা আরিচা মহাসড়ক 3 ঘন্টা অবরোধ করা হয়। নোয়াখালীতে ত্রাণের জন্য ইউনিয়ন পরিষদ অবরোধ করলে চেয়ারম্যানের অনুসারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রংপুরে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে নারী পুরুষ। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। করোনা কর্মহীন করেছে দেশের কোটি মানুষকে। এই মানুষগুলো নোয়াখালী সদর অশ্বদিয়া ইউনিয়নের জেলে। জাটকা কর্মসূচির আওতায় মাসে মাসে 40 কেজি চাল পাওয়ার কথা থাকলেও না পেয়ে এখন ইউনিয়ন পরিষদের সামনে। পরে চেয়ারম্যান গোলাম হোসেন বাবলুর অনুসারীদের সাথে বাধে সংঘর্ষ, হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আহত হন 7 জেলে। ঘটনাস্থলে পুলিশ আসলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের এই ইউনিয়ন পরিষদে তাদের জন্য সরকারি বরাদ্দকৃত যে স্পেশাল বিজিএফের যে চাল সেটা তারা পাননি। এটা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ত্রাণের জন্য রংপুর সুন্দরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন অর্ধাহারে অনাহারে থাকা নারী পুরুষ। গেল 1 মাস কাজকর্ম না থাকায় খেটে খাওয়া এসব নারী পুরুষ ত্রাণ সহায়তা না পেয়ে রাস্তায় নামেন। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে খাদ্য সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। মেম্বার চেয়ারম্যানে 2 বার নাম নেছে, আমার একবারও কোনো পাইয়া পাই নাই। এখন 1 মাস হলো খাবার নাই, আমরা কি করি বাসি? আর জেলের বন্ধু বান্ধব তাদের ঘরে ঘরে খাদ্য দিয়ে আসে রাত্রে। ত্রাণের জন্য অর্ধাহারে অনাহারে থেকে সাভারের রাস্তায় নেমে আসে কর্মহীন শ্রমজীবী মানুষ। পরে 3 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এই সময় তারা খাদ্য সামগ্রী সহযোগিতার দাবি জানান। 3 দিন না খেয়ে আছি, আমরা কিভাবে চলুম? সরকার কাম নাই, আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা কি করবো? আমার কিছু দিবেন, এই জিনিস জানেন আমি কি আমার কিছু নাই। একই ঘটনা ঘটে রাজধানীর বিহারি ক্যাম্প এলাকায়। খাদ্য ও ত্রাণ সামগ্রীর অভাবে রাস্তায় নেমে অবরোধ করে অসহায় মানুষ। পরে সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
এই প্রবলেম আমাদের কাছে কন্টিনিউয়াসলি আসছে যে অনেকে ত্রাণ পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। চিত্রটা আসলেই অত্যন্ত সঠিক যে ওয়ার্ড কমিশন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে আমরা চেষ্টা করব সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমেই যাতে এই ব্যবস্থাটা খুব জরুরি ভিত্তিতে নেওয়া হয়। অসহায় এই মানুষগুলো বলছেন দীর্ঘদিন কর্মহীন থাকায় পরিবার নিয়ে বেঁচে থাকাই এখন দায় হয়ে পড়েছে, তাই দ্রুত সরকারের সহায়তা চান তারা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রাণঘাতী করোনা প্রতিরোধে মানুষের ঘরে থাকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছে সেনাবাহিনী। পাশাপাশি চিহ্নিত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার বিষয়টিও দেখভাল করছেন তারা। রাজধানীর প্রধান সড়কগুলোতে তল্লাশি চালিয়ে মানুষের অবাধ বিচরণ নিরুৎসাহিত করছে পুলিশ, আর মানুষকে সচেতন করতে ব্যস্ত সময় পার করছে এলিট ফোর্স র্যাব। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে আক্রান্তের সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। তারপরেও সরকারি নির্দেশনা অমান্য করে অনেকেই আসছেন ঘরের বাইরে, নিশ্চিত করছেন না সামাজিক দূরত্ব। সোমবার মিরপুর 10 নম্বরে ত্রাণের দাবিতে জড়ো হন বিভিন্ন ক্যাম্পের বিহারিরা। এ সময় বিহারি জনগোষ্ঠীর কয়েকশো লোক সড়কে অবস্থান নেন। কোনো সামাজিক দূরত্ব মানছিলেন না তারা। করোনার ভয়াবহতা ঠেকাতে তাদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী। কখনো চড়া গলায়, কখনো বুঝিয়ে শুনিয়ে তাদের ফেরত পাঠানো হয় যার যার ঘরে। প্রত্যেকটা দোকানের সামনে আপনারা অলরেডি নোটিস করেছেন যে মার্কিং করে দেওয়া আছে যাতে এক দোকানের সামনে একসাথে 5-6 জন ভিড় না হয়। ভিড় হলেও যাতে একটি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে পারে, এই জন্য আমরা সেফটি মার্কিং করে দেওয়ার ব্যবস্থা করেছি। কুর্মিটোলায় কড়া প্রহরায় দেখা যায় পুলিশ সদস্যদের। রাস্তায় নামা সব গাড়িতে চালান তল্লাশি। অকারণে যারা বাড়ির বাইরে বের হয়েছেন ফিরিয়ে দেন তাদের। প্রয়োজনে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। আমরা এখানে যা করতেছি ওই তুচ্ছ কারণে জরুরি প্রয়োজন ছাড়া যারা বের হচ্ছে তাদেরকে আমরা নিয়মিত মামলা দিচ্ছি, ট্রাফিক আইনে মামলা দিচ্ছি, জরিমানা করতেছি। মানুষকে সচেতন করতে সড়কে অবস্থান নিয়েছে র্যাবও। গাড়ি তল্লাশির পাশাপাশি সরকারি নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে তারা নিচ্ছে আইনি ব্যবস্থা। মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় শতাধিক ব্যক্তিকে আমরা জরিমানা করেছি। আমরা আশা করব জনগণ এই সচেতন হবে এবং সচেতনতাই একমাত্র করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে। গাড়িবহর নিয়ে মাইকিং করেও জনসাধারণকে সচেতন করছে র্যাব। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। করোনার প্রভাবে বাজেট প্রস্তুতির কাজও বিঘ্ন ঘটছে, তবে অনলাইন ব্যবহার করে চলছে যথাসময়ে বাজেট প্রণয়নের প্রস্তুতি। পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রাক বাজেট আলোচনা হতে পারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ভাবা হচ্ছে অন্তর্বর্তীকালীন অস্থায়ী বাজেটের ব্যাপারও। সুলতান আহমেদের রিপোর্ট। এপ্রিল মাস প্রায় শেষের পথে। সাধারণত জুনের শুরুতেই ঘোষণা করা হয় পরবর্তী অর্থবছরের বাজেট। সেই হিসেবে হাতে 1.5 মাসের মতো সময় আছে 2020-21 বছরের বাজেট ঘোষণার। প্রতি বছর এই সময় মহাব্যস্ততার মধ্যে কাটে প্রাক বাজেট ঘিরে। প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে এবছর টানা ছুটি ও সামাজিক দূরত্বের কথা ভেবে ইমেইলে ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে বাজেটের সুপারিশ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। ঘরে বসেই ফাইলপত্র দেখার কাজ সারছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। টানা বন্ধে ব্যাহত হচ্ছে চলতি অর্থবছরের উন্নয়ন কার্যক্রম। এতে সময়মতো প্রকল্প ব্যয়ও করতে পারছেন না পরিকল্পনা মন্ত্রণালয়। অন্যদিকে নানা প্রণোদনা আর অনুদান দিতে গিয়ে বেড়ে গেছে সরকারের অনুন্নয়ন ব্যয়। তাতে বাজেটে হতে পারে বড় পরিবর্তন। যত টাকা সেভিং বেরোবে বিভিন্ন আনইউটিলাইজড খাত থেকে বা আনইউটিলাইজড প্রকল্প থেকে, ইতিমধ্যে আমরা তৈরি আছে সেটাকে পুনঃ বরাদ্দের জন্য করোনা রিলেটেড ইমার্জেন্সি কাজ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। পরিকল্পনা মন্ত্রী আরও জানান, করোনার সময়ে অস্থায়ী বাজেটের বিষয়টিও রয়েছে সরকারের ভাবনায়। যুদ্ধের সময়, মারির সময়, বড় বড় দুর্যোগের সময় খণ্ডকালীন, আপৎকালীন, এরিয়া ভিত্তিক, বিষয় ভিত্তিক বাজেট করা যায়, কিন্তু আমাদেরই টাকা, আমাদেরই অর্থ। চলতি অর্থবছরের প্রথম 8 মাসের প্রবৃদ্ধি ছিল পরিকল্পনা মাফিক, তবে শেষ 4 মাসের প্রভাবে কমে আসতে পারে প্রবৃদ্ধির হার। বিশ্বব্যাংক এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে প্রবৃদ্ধি নেমে আসতে পারে 2 থেকে 3% ঘরে, যদিও অর্থমন্ত্রীর দাবি তা 6-এর নিচে নামবে না। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট নিয়ে না ভেবে এখন প্রয়োজন দুর্যোগ মোকাবেলা করা। সরকারের বাইরের যে একটা ব্রড বেসড পার্টিসিপেশন, একটা অ্যাডভাইজারি কমিটি থাকা এবং তাদের মাধ্যমে কার্যক্রমগুলো করা, সেটা কিন্তু সরকার করছে না। সরকার এখনো শুধুমাত্র তার প্রশাসনকে ব্যবহার করেই এগুলো করছে। জানা গেছে আগামী 2020-21 অর্থবছরের বাজেটের আকার হতে পারে 5,80,000 কোটি টাকা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।
আর মাত্র ৩-৪ দিনের মধ্যে সম্পন্ন হতে যাচ্ছে করোনা রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টার ও আইসিইউ ইউনিটের অবকাঠামো নির্মাণ কাজ। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হাসপাতালের বেড, আইসিইউ সরঞ্জাম সহ সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ এপ্রিলের মধ্যে রোগীদের সেবায় হাসপাতালটি প্রস্তুত করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দিনরাত নির্মাণ শ্রমিকদের কাজের এই গতি বলে দেয় কতটা নির্ভীকভাবে হাসপাতাল নির্মাণের কাজ করছেন তারা। গোটা দেশের মানুষ যখন করোনার শঙ্কায় লকডাউনে ঘরবন্দি, তখন সব ধরনের ঝুঁকি উপেক্ষা করেই কাজ করছেন তারা। মানুষ মানুষের জন্য তার উৎকৃষ্ট উদাহরণ, এর চেয়ে আর কি হতে পারে? আমার দেশের মানুষের জন্য আমি সেবা কষ্ট করতেছি। সবাই যেমন ঘরে যেত, আমরা না কাজ করলে ওনারা ইয়া করবো কিভাবে? বেশিরভাগ কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে বলে জানান বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পরিচালক। বৈশ্বিক দুর্যোগ ঘনীভূত হওয়ার আশঙ্কা থেকেই নিজস্ব জায়গায় অস্থায়ী হাসপাতাল নির্মাণে এগিয়ে আসে বেসরকারি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। সে আগ্রহে সামিল হয় সরকার। যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে করে আমার মনে হয় যে এটা সময়ের প্রয়োজন ছিল, যেটি হয়তো আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব সময় মতো উনি বুঝতে পেরেছিলেন, যে কারণে উনি এটাকে সরকারকে দিয়ে দিয়েছেন। প্রস্তাবে সাড়া দিয়ে ২০১৩ শয্যার আইসোলেশন ও ৭১ শয্যার আইসিইউ সেন্টার নির্মাণ কাজ শুরু করে সরকার। তত্ত্বাবধানে থাকা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চিকিৎসক, নার্স এবং রোগীদের জন্য আলাদা রুম নির্মাণ কাজ শেষ পর্যায়ে, আর বেড, চিকিৎসা সরঞ্জামও রাখা হয়েছে প্রস্তুত। আমরা আশাবাদী যে আমরা ২৫ তারিখের মধ্যে আমরা আমাদের টার্গেট অর্জন করতে সমর্থ হব। অবকাঠামোগত কাজ আমাদের শুধু প্লেসমেন্ট করতে বাকি। আমাদের ২-৩টা হল রুমে অলরেডি আমরা বেড প্লেস করে ফেলেছি। কাজ শেষ হলে করোনা মোকাবিলায় এই অস্থায়ী হাসপাতালটি হবে দেশের স্বাস্থ্যসেবায় এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। একদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়, অন্যদিকে ক্ষুধার অসহ্য যন্ত্রণা। এমনই দুর্বিষহ সময় পার করছেন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে থাকা প্রবাসী শ্রমিকরা। সবচেয়ে বেশি মানবেতর জীবনযাপন করছেন কথিত ফ্রি ভিসায় থাকা কর্মীরা। কোভিড-19 সংক্রমণের শুরুর দিকে ব্যাংক লোন নিয়ে নতুন ভিসায় আসা কর্মীরা গভীর সংকটে নিমজ্জিত। মহামারীর এই সময় সামাজিক দূরত্ব তাদের কাছে যেন নিতান্তই বিলাসিতা। এই অবস্থা থেকে বাঁচতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাজিয়া ইসলাম। করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যখন কোয়ারেন্টাইনে, তখন বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবের প্রবাসী শ্রমিকরা এক রুমে ১৫-২০ জন গাদাগাদি করে না খেয়ে জীবনযাপন করছেন। সামাজিক দূরত্ব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার খাবার তো দূরের কথা, তাদের দিন কাটে শুকনো রুটি খেয়ে। এর মধ্যে বাড়তি যন্ত্রণা হিসেবে যোগ হয়েছে সৌদিতে আসার জন্য ব্যাংক থেকে নেওয়া লোন আর পরিবারের আর্থিক তাড়না। আমাকে বাঁচান, আমরা প্রবাসী লোন তুলে আমরা আসছি। আমাদের দায়িত্ব কে আছে সেটা আমরা জানি না। আমাদের কোন খাবার দাবার নাই, কোন থাকার জায়গা নাই। আমার কাজটা জানা, আমরা কিছু বলে আমরা মাইদুর করে লাড়ি লোড়া লই আই। শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারও দেশে কষ্টে আছেন। সরকারের দেওয়া প্রণোদনায় প্রবাসীদের পরিবারকে যুক্ত করার দাবি জানিয়েছেন প্রবাসী কমিউনিটির নেতারা। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য সৌদি আরব সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং তারা সুচিকিৎসা দিয়েও যাচ্ছে। যারা গড়ে অবস্থান তাদেরকে খাবারের চাহিদা মেটানোর জন্য কমিউনিটি নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন। আমাদের প্রবাসীদের যাদের দরকার তাদেরকেও সহযোগিতা করে যাবেন। দূতাবাস এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে সব এই দরিদ্র প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত ৯,৩৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৭৯% বিদেশি নাগরিক। মৃত ৯৭ জনের মধ্যে বাংলাদেশি ১৮ জন। এ অবস্থায় দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের জন্য পর্যাপ্ত সহায়তার দাবি জানিয়েছেন প্রবাসীরা। চরম খাদ্য এবং অর্থ সংকটে ভুগছেন বেশিরভাগ প্রবাসী। তার উপর আছে দেশের পরিবার পরিজনদেরকে নিয়ে চিন্তা। দূতাবাসকে অনুরোধ করব ওনাদের এই খাদ্য সহায়তা প্রকল্প আরো ব্যাপক আকারে প্রবাসীদের মধ্যে চালু করার জন্য। হাতে টাকা না থাকায় বর্তমানে নিজ খরচ চালাতে হিমশিম খাচ্ছেন প্রবাসী শ্রমিকরা। এই অচল অবস্থা আরও কিছুদিন চলতে থাকলে চরম মানবেতর পরিস্থিতির সৃষ্টি হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
যখন করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন স্থবির সারা দেশ, চারদিকে তো যখন খাবারের জন্য হাহাকার, ঠিক তখনই হু হু করে বাড়ছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে বাজারে কেজিতে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। এতে দুর্যোগের মধ্যে ভয়াবহ সংকটে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা চালের বাজার অস্থির করে রেখেছে। খেলার জগতের সংবাদ। টোকিও অলিম্পিক নিয়ে এবার শঙ্কার খবর দিল জাপানি রোগ বিশেষজ্ঞরা। তাদের মতে 2021 সালেও এই ক্রীড়াযজ্ঞ আয়োজন সম্ভব হবে না। জানান, জাপানে অলিম্পিক আয়োজন হতে যাচ্ছে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আরিফুল ইসলামের রিপোর্ট। কথা ছিল পুরো টোকিও জুড়ে বসবে ক্রীড়াঙ্গনের মেলা। কথা ছিল বহু প্রতীক্ষিত অলিম্পিক মশাল জ্বলবে এই বছরটায়। বজ্র গতিতে এক একজন ছুটবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, জলদেশের স্রোতে পাল্লা দিবে ডানা, শিহরণ জাগাবে, আনন্দ অশ্রু বয়ে যাবে। কিন্তু গোটা জাতি যখন অধীর অপেক্ষায়, তখন প্রাণঘাতী করোনায় টোকিও অলিম্পিকের ঠিকানা 2021 সালে। বিপদ আসলে চারপাশ থেকে আসে আশার বাণীর বিপরীতে হতাশার সুর। 2021 সালেও নাকি সম্ভব হবে না টোকিও অলিম্পিক আয়োজন, জানিয়েছেন জাপানের এই রোগ বিশেষজ্ঞ। সত্যি বলতে আমার মনে হচ্ছে না এবার অলিম্পিক আয়োজন সম্ভব হবে, কারণ এর জন্য অনেক বেশি সময় প্রয়োজন। তিনি বলেন, আগামী গ্রীষ্মের মধ্যে করোনা নিয়ন্ত্রণে সক্ষম হবে জাপান। তবে অলিম্পিকে অংশগ্রহণ করে থাকে 100-এর বেশি দেশ, তাই অন্যান্য দেশ এই সময়ে কতটা নিয়ন্ত্রণ নিতে পারবে কোভিড-19 এই ব্যাপারে এখনো কোনো নিশ্চয়তা নেই। খেলাধুলার অন্য আসরের মতো অলিম্পিক 40, 50, 60টি দেশে আটকে থাকে না। 100টিরও বেশি দেশ অংশ নেয় এখানে। কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে এত অ্যাথলেট আর দর্শকদের আমন্ত্রণ জানানো সত্যিই কঠিন। গ্রীষ্মের মধ্যে জাপান হয়তো রোগটি নিয়ন্ত্রণ করতে পারবে, অন্তত আমি তা বিশ্বাস করি। কিন্তু সারা দুনিয়ায় করোনা নিয়ন্ত্রণে আসবে বলে মনে হয় না। করোনা দূর হোক, অলিম্পিকের মশাল জ্বলুক, আলোকিত দুনিয়ার অপেক্ষায় বিশ্ববাসী। আরিফুল ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় বিপর্যস্ত বিশ্ব, মৃত্যু ছাড়ালো 1,70,000, আক্রান্ত 24,81,000-এর বেশি। দেশে সর্বোচ্চ সংক্রমণের দিনে মৃত্যু 101। সংকটে মানুষের পাশে নিয়ে অনেক জনপ্রতিনিধি। রাজনীতি থেকে বিদায় দেওয়া উচিত, অভিমত বিশিষ্টজনদের। সরকারের ওপর দায় চাপালো বিএনপি। করোনা চিকিৎসায় চালু হচ্ছে আরো 5 বিশেষায়িত হাসপাতাল, সেবা দিতে প্রস্তুত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। করোনা রোগীও ভর্তি শুরু। অঘোষিত লকডাউনে খাবারের অনিশ্চয়তায় রাজধানীর নিম্ন আয়ের মানুষ। ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব লঙ্ঘিত হচ্ছে, সংক্রমণ ছড়ানোর শঙ্কা। অনলাইনে চলছে বাজেট প্রণয়নের প্রস্তুতি। প্রাক বাজেট আলোচনা হতে পারে ভিডিও কনফারেন্সে, অন্তর্বর্তীকালীন বাজেটের চিন্তা। একদিনে করোনা আতঙ্ক, অন্যদিকে খাবারের অভাব। সৌদি প্রবাসী শ্রমিকদের মানবেতর জীবন চাইছেন সরকারের সহযোগিতা। এবং করোনার থাবায় বিশ্ব ক্রীড়াঙ্গন, 2021 সালেও সম্ভব নয় টোকিও অলিম্পিক আয়োজন। শঙ্কার খবর দিলেন জাপানি বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল বিরতিহীন সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।